নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্পকথন কালবৈশাখীর গল্পের আসরে ফিরে এলাম আরেকটি গল্প নিয়ে। আজ আপনাদের শোনাবো আমাদের একদম নিজস্ব গল্প, কালবৈশাখীর লেখা কৌতুক গল্প বাহন। সমস্যা ঘটেছিল বাহন নিয়ে। তা বাহন নিয়ে কার না সমস্যা হয়েছে কখনো না কখনো, বলুন তো। এই তো দেখুন না, দেবতাকুলের রাজা ইন্দ্র বেজায় উদার ছিলেন না? মর্তলোকে যারা যখন বাহন ছাড়া বিপদে পড়তো, তো তিনি গাড়ি পাঠিয়ে দিতেন ড্রাইভার সমেত। ইন্দ্ররাজ কি জয়! সেবার রাবণের সাথে যুদ্ধে বিভীষণ সাহেব রামকে খুব ভয় পাইয়ে দিয়েছিলেন। রামবাবু, আপনি দুষ্ট রাবণের সাথে ফাইট করবেন কি করে? রাম স্মিত হেসে বললেন, কেন? হেঁটে হেঁটে দৌড়ে দৌড়ে যুদ্ধ করব? না রামবাবু, তা কি হয়? তাহলে স্ট্যাটাস যাবে যে আমাদের। একে তো রাবণ চারিদিকে প্রচার করে চলেছে বনবাসী দুই নর ভিখারির সাথে যুদ্ধ করতে প্রেস্টিজে লাগে। আমি তো স্ট্যাটাসবিহীন ভাই। আমার একটাই আকাঙ্ক্ষা, অসত্যের বিরুদ্ধে সত্যের জয় লাভ। তারপর জগত্তারিণী মায়ের পায়ে একটি নীলপদ্ম হয়ে সানন্দে ফুটে রইব। বিভীষণ দ্বিধাগ্রস্ত বললেন, ভয় করে রামবাবু। যদি রাবণ অতর্কিতে আক্রমণ করে তাহলে কাউন্টার অ্যাটাক করার সময় পাবেন কি? একটা রথ কমসে কম চাই। তা ইতিহাস বলে ইন্দ্র রথ পাঠিয়ে বেগতির গতি করিয়েছিলেন। সে ইতিহাস না হয় পরে আলোচনা করা যাবে, কেননা আজকের প্রসঙ্গটা বাহন নিয়ে। আলাদিনের আশ্চর্য প্রদীপের মতো বাহন তার চমৎকারিত্ব নিয়ে মনুষ্য সভ্যতার উষালগ্নে হাজির হয়েছিল। আজ আড্ডাটা বসেছিল মিত্তির বাড়ির বসার ঘরে, যাকে আপনারা বলবেন ড্রয়িং রুম। বিষয়টা হঠাৎই উঠেছিল বাহন নিয়ে। চায়ের গরম পেয়ালায় তুফান ছুটিয়ে আজকের গল্পের নায়ক গাড়িকে ফালা ফালা করে কাটছিলেন স্যাটেলাইটের উমেশচন্দ্র আর মণিনগরের কেষ্ট সরকার। তার সাথে আমিও বাহনের মনস্তত্ত্ব বিচারে ব্যস্ত হয়ে পড়লাম। উমেশচন্দ্র বড় বড় চোখ করে বললেন, গাড়ি দু চাকার হোক বা চার চাকার হোক, মানুষের কাছে এ এক সঞ্জীবনীর মতো কাজ করে। কেষ্ট বাধা দিলে, ভাই, আমি সবে আমেদাবাদে এসেছি, গাড়িটারই আমার নেই। যা দু চার পয়সা পাই তার অর্ধেক তো গাঁয়ে চলে যায়, আর বাদ বাকিতে নুন আনতে পান্তা ফুরোনোর অবস্থা। ঝিলপাড়া গাঁয়ের এই শ্রীমান কেষ্ট সরকারের কাছে কিছু মনে করবেন না, গাড়ি এক বড় স্বপ্ন দাদা। আমি বোঝানোর চেষ্টা করলাম, কেষ্ট, এটা কলকাতা নয়, তোমার কৃষ্ণনগরও নয় যে 2-5 মিনিট অন্তর বাসেরা এসে সেলাম ঠুকছে। আর যাই কষ্ট করো না কেন, বাহন একটা কিনেই ফেলো, নইলে বিপদ আছে ভায়া। আরে দাদা, আমার টাকাই নেই, তো বাহন কোথায়? উমেশও কেষ্টর মগজ ধোলাইতে লেগে গেলেন। এরকম সুযোগের অপচয় উমেশ সাধারণত করেন না। তিনি বোঝালেন, দেখো কেষ্ট, এখানে সবার ঘরে গাড়ি কোম্পানির মালিক থেকে চাপরাশি, এমনকি ধোপা নাপিত পর্যন্ত। গাড়ি দু চাকা তো চালছে, চার চাকাতে কেল্লা ফতে। বাহন ফার্স্ট হ্যান্ড হলে খুবই ভালো, নচেত চার হাত ঘুরে তোমার হাতে পৌঁছলেও কুছ পরোয়া নেই। তবে বাহন চাই। কেষ্ট ব্যঙ্গের সুরে রসিকতা করলে, তাই তো বলবেন বই কি, ব্যাংকে তো আপনার এক কারি টাকা পড়ছে, কোথায় এই বিদেশ বিভুঁইয়ে পাতানো ছোট ভাইকে 2-4 হাজার এগিয়ে দিয়ে একটু উপকার করবেন, না আমাকে এক চাকা দেখাচ্ছেন? আমি চায়ে এক চুমুক দিয়ে ফিক করে হেসে বললাম, কারণ আছে হে, কারণ আছে। এই বাহনই যেমন মানুষের সময় বাঁচিয়েছে, আবার এই মুখ পোড়া বাহনই ছাপোষা মানুষের যত অনিষ্টের মূল। কত সম্পর্কের ভাঙা গড়া পারিবারিক বাহনের আবির্ভাব তিরোধান নিয়ে ঘটে যায় জানো? তাই বাবা, বাহন সূত্রে আমাকে দয়া করে সূত্রধর বানিও না। কেষ্ট উসখুস করতে করতে এবার উঠে পড়ল। না দাদারা, এবার আমাকে নিস্তার দেন গাড়ির চক্রব্যূহ থেকে। গাড়ির সুনাম বদনাম সবই শুনলাম, এবার আমার মাথাটা ঠিক থাকলে হয়। উমেশ আর আমি হাঁ হাঁ করে উঠলাম। আরে, একটুতেই ভয় পাচ্ছ হে? তুমি দুগ্ধপোষ্য নাকি হে?
আমি বললাম, যা শুনেছ তা একদম সত্যি। ইউ ক্যান লক ইট। সিনেমায় দেখো না কত ভালো ভালো হিরোকে লেংড়ি মেরে খলনায়ক প্রেমিকার মনে প্রবেশ করে গেল শুধুমাত্র বাহনের দৌলতে। বাহ বাহ, ঠাসা বলেছেন দাদা। উমেশ চায়ের কাপে শেষ চুমুক দিয়ে বললে, এই তো দেখেন না রায়বাড়ির অবস্থা। শুধুমাত্র দু ভাই। বাবা অনেক কষ্ট করে দুই ছেলেকে পড়াশোনা করিয়েছিলেন, চাকরি জীবনে সৎ ছিলেন, তাই একটা বাড়ি ছাড়া আর কিছু সঞ্চয় করতে পারেননি। এখন রিটায়ার্ড মানুষ। ছোট ছেলে কম রোজগেরে, সে বাবা মাকে দেখাশোনা করে। অন্য ভাই বউ নিয়ে আলাদা থাকে, তার অবস্থা বেশ ভালোই। বিলিতি কোম্পানিতে চাকরি সূত্রে অর্থাগম ভালোই হয়। তা সে মাসান্তে একবার গাড়ি হাঁকিয়ে পুরনো বাড়িতে আসে, বাবার হাতে অ্যাক্টিভ নস্যির মতো দু তিনটে শ টাকার নোট গুজে দিয়ে কিছুক্ষণ হাই হুই করে বেরিয়ে পড়ে। ব্যাস ওই পর্যন্ত। কিন্তু আশ্চর্য কি জানেন, বৃদ্ধ মা যখন পড়শির কাছে সান্ধ্য আড্ডায় বসেন, বাহনওয়ালা ছেলের কথা গর্বের সাথে বলেন। যে ছেলে তাদের দেখাশোনা করে তার কথা মুখ ফুটেও বেরোয় না। যেন বাহনওয়ালা ছেলেই বংশের গরিমা ও সংস্কৃতির একমাত্র বাহক। এই হলো বাহনের মাহাত্ম্য দাদা। তারপর সবাই চুপচাপ। হঠাৎ কেষ্ট করুণ সুরে গান ধরলে, কত রঙ্গ দেখি এ দুনিয়ায় ও ভাই রে। চোখ বুজে দুলে দুলে গাইতে লাগলো। কেষ্টর গলায় এই পরিচিত পল্লী গীতিটি প্রাণবন্ত হয়ে উঠল। এই জগৎটা কি সত্যিই এত বিচিত্র? আমার মনের জিজ্ঞাসাটা উমেশ বোধহয় শুনতে পেয়েছিল। সে বলে উঠল, বাহন নিয়ে আমার অভিজ্ঞতাটার সুর একই মিত্তিরদা, তবে হয়তো লয় তানটা ভিন্ন। যেমন, একটু থেমে উমেশ বলতে শুরু করলো, আমার যখন বাহন ছিল না তখন অনেক চেনা পরিচিতই কেমন যেন হেয় চোখে দেখত, যেন বাহন ছাড়া আমি এক অদ্ভুত জীব তাদের মধ্যে এসে পড়েছি। দেখা হলেই দূর থেকে হাত নেড়ে কাষ্ঠ হাসি হেসে প্রস্থান করত। তারপর এর মধ্যে আমার গিন্নি ঘর থেকে থালা ভর্তি লুচি আর আলুর দম দিয়ে গেলেন। আগে খেয়ে নিন আপনারা, না হলে ঠান্ডা হয়ে যাবে। একটা লুচির মধ্যে আলু মুড়িয়ে মুখের গহ্বরে পাঠিয়ে দিলেন উমেশ। চারিদিক নিস্তব্ধ, শুধু মুখ নাড়ার কপাত কপাত শব্দ। উমেশ চোখ বুজে শেষ লুচিটা সাবার করে একটা আরামের ঢেকুর তুলল। কেষ্ট মনে করিয়ে দিল, তার বাহন কাহিনী মাঝপথে লুচি আলুর দমের ট্রাফিক জ্যামে আটকে রয়েছে, এবার এগোনোর হুকুম হোক। উমেশ তৃপ্তির হাসি হেসে বললে, যেদিন আমার ভাগ্য খুলে গেল, লক্ষ্মী উজাড় করে দিলেন, সাথে এক মারুতি গাড়ি, ব্র্যান্ড নিউ একদম, দারুণ ঝামেলায় পড়লাম। আশেপাশের চেনা আধা চেনাদের ভিড় কমেই না। আমার ভদ্রতার হাসি হাসতে হাসতে চোয়াল ব্যথা। গিন্নি বললে, হলোটা কি এদের? কই কখনো শুভদা বা লক্ষ্মীদের আমার বাড়ি আসতে দেখিনি তো। আমি বললাম, যাক, আমাদের ঘরে সব অতিথি আদরণীয়, এলে ভালোই লাগে, তবে অতিথির নেক নজর বাহনটার উপর অহেতুক যেন না পড়ে। কেষ্ট সরকার এতক্ষণ খুঁটিয়ে খুঁটিয়ে উমেশচন্দ্রের বাহন কাহিনী শুনছিল। তখন ওর মুখের অবস্থা দেখে মনে হলো, না, বাহন ধারণের রসকস ওর মন থেকে উড়ে গেছে। একেই টেলিপ্যাথি বলে কি? আমার মনের চিন্তাকে সায় দিয়ে কেষ্ট আমাকে উদ্দেশ্য করে বললে, দাদা, বাহন না নিয়ে আমি ভালো আছি, বাহন নিয়ে আর ভূতের 14 কিল খেতে চাই না। আমরা না বোঝার ভান করে বলে উঠলাম, সে কি গো? কেষ্ট গম্ভীর মুখে জ্বালাময় বক্তৃতা দেবার ভঙ্গি করে বলতে শুরু করলো, মনুষ্য জীবনে দেখেছি সম্পত্তির রং বদলানোর সাথে সাথে সম্পর্কগুলো কেমন ভাঙচুর শুরু হয়। মানুষ বাহনে ভর করে পুরনো জটলা ছেড়ে নতুন জটলার তলাশে ছোটে। কেন এমন হয়? পুরনো বন্ধুত্ব, প্রেম, ভালোবাসা সব তছনছ করে অনায়াসে নতুন সম্বন্ধের দিকে হাত বাড়ায়। পেছনে পড়ে থাকা ইতস্তত বিক্ষিপ্ত ভগ্ন হৃদয়গুলোর দিকে একবার ফিরেও তাকায় না। প্রতিপত্তি, সম্মান, লোভ, মদমত্ত মানুষগুলোকে তখন বড় নিষ্ঠুর লাগে দাদা। আমি বললাম, দেখো কেষ্ট, বাহনের নামে যতই অপবাদ দাও না কেন, তুমি সেই গোলাপের বিখ্যাত উদ্ধৃতিকে অস্বীকার করতে পারো? রোজ ইজ দ্য রোজ,
গোলাপ গোলাপি। বাহন, ভাই, বাহনই সৃষ্টির জন্মলগ্ন থেকে। এরপরে বেশ কিছুদিন কেটে গেছে। গ্রীষ্ম আর বর্ষা কাটিয়ে শরতের রং লেগেছে বাতাসে। নবরঙ্গপুরার বাসস্ট্যান্ডের পাশে কাতারে কাতারে বাহন দুই সারিতে দাঁড়িয়ে। আলোর রোশনাই আর ঢাকের শব্দ ভেসে আসছে মিউনিসিপ্যালিটির মাঠ থেকে। মাঠের হাওয়ায় মিশে গেছে সন্ধ্যা আরতির ধূপের গন্ধের সাথে চিলি চিকেন, এগরোলের সুবাস। লোকে লোকারণ্য দুর্গাপূজা প্রাঙ্গণ। এমন সময় গেটের বাইরে একটা গাড়ি এসে থামলো। গাড়ি থেকে যে ভদ্রলোক নামলেন তাকে দূর থেকে খুব চেনা চেনা লাগলো। টাইট ফিটিংস জিন্স আর পলিশড শু আর দামি শার্ট। সাথে জিন্সের প্যান্ট শার্ট পরিহিতা এক মহিলাকে দেখলাম। তাকেও চেনবার চেষ্টা করলাম। না, স্মৃতিটা দিন দিন আমাকে বিট্রে করে চলেছে। চেনা অচেনার দোলায় মনটা দুলতে থাকলো। কে কে খেয়াল করিনি কখন ভদ্রলোকটি আমার সামনে এসে দাঁড়িয়েছেন ও আমার দিকে চেয়ে মিচকে মিচকে হাসছেন। চিনতে পারলেন না দাদা? আমি কেষ্ট, এই যে আমার অর্ধাঙ্গিনী মিতা। তারপর মেয়েটির দিকে উদ্দেশ্য করে বললেন, এই যে ইনি মিত্তিরদা, আমাকে গল্প করেছিলাম না। আমার মুখ ফসকে বেরিয়ে গেল। কি বিষম কাণ্ডটা ঘটালে? খবর টবর নেই, বিয়ে করে বসলে? মুখ চোখ স্বাস্থ্য দেখেই বা তোমাকে কে সেই আগের কেষ্ট বলে চিনবে হে? কেষ্ট আমতা আমতা করে বললে, এ সবই ভাগ্যের লীলা খেলা দাদা। বিয়েটা হঠাৎই হয়ে গেল। তারপর আমার কানের কাছে মুখটা নিয়ে ফিসফিসিয়ে বলল, নতুন স্যান্ট্রো গাড়িটা শ্বশুরের কাছ থেকে প্রাপ্তিযোগ। কেষ্টর বউ পাশে নেই দেখে হাসতে হাসতে বললাম, যাক কেষ্ট, ভালোই করেছো। তবে তোমার জন্য খুব দুঃখ হচ্ছে। কেন দাদা? আমি বললাম, তুমি কেবল 7 পাকেই বাঁধা পড়নি, শ্বশুর বাহনটাকেও গলায় ঝুলিয়ে দিয়েছে তোমার। এ হলো অষ্টম আর সবচেয়ে বড় পাক। শেষমেশ তুমিও বাহনের জালে পড়লে। আজকে আমি নিশ্চিত নই সত্যি তুমি বাহনের মালিক না বাহন তোমার মালিক। কেষ্ট হা হা করে হাসতে হাসতে আমাকে জড়িয়ে ধরল। গল্পটি কেমন লাগলো তা জানার অপেক্ষায় থাকলাম। কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করে নেবেন অন্যান্যদের সঙ্গে। এরকম নানান ধরনের গল্প শুনতে গল্পকথন কালবৈশাখীর আসরে যোগ দিন। আজকের মতো এখানেই শেষ করছি। অন্য আরেকদিন আসবো অন্য কোনো গল্প নিয়ে। সবাই সপরিবারে খুব ভালো থাকবেন। ধন্যবাদ।